সময় দুপুর 1:30টা। শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রখ্যাতীদের যাত্রা যমুনা অভিমুখে। ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতের। এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ, কতগুলো বদলি, কতগুলো পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে। এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি, গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনূসের ডিপ স্টেট। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, ভিডিও শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি না আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, এই মাত্র ছাত্র জনতা কিন্তু শাহবাগে অবস্থান করছেন এবং শাহবাগ থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার যমুনা ঘেরাও করবেন। দর্শক বন্ধুরা, গোপন একটি তথ্যের মাধ্যমে জানা গেছে আজকে শেষ দিন হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূসের। আজকের দিনে পদত্যাগ করতে যাচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। দর্শক বন্ধুরা, গোপন একটি ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীরা বিশাল পরিমাণে বাংলাদেশে ঢুকছেন। দর্শক বন্ধুরা, কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? দর্শক বন্ধুরা, তাহলে কি আবারও শেখ হাসিনার মাস্টার প্ল্যানে সফল হতে যাচ্ছেন? দর্শক বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওটি দেখে আসি। যে সরকার কিনা শরীফ ওসমান হাদির হত্যার বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন, যে সরকারের প্রধান উপদেষ্টা লাখো মানুষের জানাজায় দাঁড়িয়ে বলেছেন যে তারা হত্যাকারীদের বিচার করবেন, তাহলে সে আশ্বাস দিতে কোনো উপদেষ্টা কেন শাহবাগ আসছেন না? কারণ কেউ কি অপেক্ষা করছেন সারা দেশে এই অবরোধ ছড়িয়ে পড়বে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে? কেউ কি অপেক্ষা করছেন যে এই আন্দোলন, এই অবরোধ শেষ পর্যন্ত এমন একটা রাজনৈতিক বিপ্লবে রূপ নেবে যেই পক্ষটি সেই 2024-এর আগস্ট থেকে বলছেন যে বিপ্লব অসমাপ্ত আছেন? বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকেরা। ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির তৈরি এই দলটির আহ্বানে হাদির হত্যার বিচারের দাবিতে এই অবরোধ কর্মসূচিতে অনেক নারী, শিশু, পুরুষ সাধারণ মানুষ যোগ দিয়েছেন। সে কথা শুক্রবার রাতে সংবাদ মাধ্যমগুলোতে আসে এবং শীতের রাত, 14 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল শুক্রবার রাতে। সে সময়ও শত শত হাজার হাজার নারী, পুরুষ, শিশু, এমনকি সপরিবারে স্বামী, স্ত্রী, সন্তান, শিশু সন্তান নিয়ে এসে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন। এ খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। যেটা আমার কাছে খুব কৌতূহলোদ্দীপক মনে হয়েছে সেটা হচ্ছে শুক্রবার রাতে যেমন আমরা দেখি যে কোনো সংবাদ মাধ্যমে খবরটা আপডেট হচ্ছে না, ঘন্টায় ঘন্টায় শাহবাগে এই যে অবরোধ চলছে নারী, শিশু, পুরুষদের ইনকিলাব মঞ্চের আহ্বানে, সেখানে কি বক্তৃতা হচ্ছে, কি স্লোগান চলছে, কারা সেখানে জড়ো হলেন, এ বিষয়ে যেমন কোনো বিস্তারিত জানা যায় না, কোনো সংবাদ মাধ্যম খবর দেয় না। ওখানে অবরোধ চলছে, সারা রাত আজ অবরোধ হবে, এই খবরটা থাকে। তেমনি শনিবার দিনেও সারাদিন ধরেই হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চলছে। এই অবরোধ লাগাতার চলবে। এই অবরোধ শুধু শাহবাগে নয়, কিন্তু রংপুরে, সিলেটে, চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে। সেসব খবর টুকরো টুকরো ভাবে পাওয়া গেলেও এই যে শাহবাগে অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে, শাহবাগের যে চত্বরটিকে এখন শহীদ হাদি চত্বর নাম দিয়েছেন ইনকিলাব মঞ্চ বা হাদির ভক্ত সমর্থকেরা, সেই চত্বরটি দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এ খবর পাওয়া গেলেও ঢাকা শহরের বুকে এমন একটা আন্দোলন চলছে, কিন্তু সে আন্দোলন কিসের দাবিতে, কি ডেডলাইনের ভিত্তিতে চলছে,
কি আলটিমেটাম আছে, কারা সেখানে বক্তব্য দিচ্ছেন, কারা সেখানে গিয়ে যোগ দিচ্ছেন, এসবের দেখবেন কোনো বিস্তারিত পাওয়া যায় না। নানা রকম অনুসন্ধানে এ খবর মানে বিভিন্ন ভিডিও কিংবা সংবাদ টুকরো টুকরো খবর মিলিয়ে জানতে পারি যে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিলেন এবং প্রথম আলো সহ আমার দেশ, এমনকি আমার দেশ পত্রিকা, যেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, যিনি কিনা হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আহ্বানে ডাকা প্রতিরোধ সমাবেশে গিয়ে সমমনা সব রাজনৈতিক দলগুলোর সাথে মিলে শপথ বাক্য পাঠ করালেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং হাদি হত্যার বিচারের দাবিতে, যেই মাহমুদুর রহমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইনকিলাব মঞ্চ সহ হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন, এমনকি আমার দেশ পত্রিকাতেও আমি দেখছি না কোনো মানে ঘন্টায় ঘন্টায় বা যেরকম হওয়ার কথা একটা আন্দোলন চললে সেরকম কোনো খবর আপডেট হতে দেখা যাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, এই যে শাহবাগ অবরোধ হয়ে আছে জুম্মার নামাজের পর থেকে শুক্রবার সারা রাত অবরুদ্ধ ছিল। শনিবার সকাল 8:30টার দিকে শাহবাগ চত্বর থেকে অবরোধকারীরা সরে, অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সরে আজিজ সুপার মার্কেটের সামনে আসেন, কারণ শনিবার সকালে ওসমান হাদির কবর জিয়ারত করতে সেখানে যাওয়ার কর্মসূচি ছিল তারেক রহমানের এবং সেই কর্মসূচি পালনের সুবিধার্থে সে সময় সেখান থেকে সরে আসেন। 12টার দিকে গিয়ে আবারও ইনকিলাব মঞ্চ শাহবাগ অবরোধ করেছে। বিকালের দিকে সিলেটে, চট্টগ্রামে এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ চত্বরে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে এই সমাবেশ হয়েছে ওই সব শহরেও। কিন্তু এমনকি আমার দেশ পত্রিকাতেও আমি কোনো ঘন্টায় ঘন্টায় আপডেট দেখতে পাচ্ছি না। কিন্তু বারবার যেটা বলছি যে কারা বক্তৃতা দিচ্ছেন, কারা ওই অবরোধের নেতৃত্বে আছেন, কোন স্লোগান চলছে, এসবের কোনো নমুনা পাওয়া যায় না। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে গেলে কিছু টুকরো খবর পাওয়া যায় বটে। সম্ভবত এর একটা কারণ এটা হতে পারে যে 18ই ডিসেম্বর ওসমান হাদি নিহত হওয়ার খবর আসবার পর ইনকিলাব মঞ্চ আগেই যে বলে রেখেছিল যে হাদি ভাইয়ের হত্যা মানে মৃত্যুর খবর আসা মাত্র দলে দলে এসে আপনারা শাহবাগে জড়ো হবেন, বিক্ষোভ সমাবেশে জড়ো হবেন। সেই বিক্ষোভ সমাবেশ যখন চলছিল তখন সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট সহ চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের বাসভবনের দিকে মানে এরকম নানা জায়গায় ভাঙচুরের চেষ্টা, হামলা প্রচেষ্টা, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙচুর ঘটে। ডেইলি স্টার, প্রথম আলো অফিসে আগুন জ্বালানো হয় এবং আজকেও রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয়। রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে নানা ধরনের কৌশল, অদল বদল এবং ন্যারেটিভ তৈরি করা। 2024 সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 1 বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত। আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশে সবসময় করে এসেছে। এটাই তাদের রাজনীতি, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয়। তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না। এটি আগেও দেখেছি, এখনো হচ্ছে। এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি, গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনূসের ডিপ স্টেট। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনূস, বিএনপি, জামায়াত সকলকে। আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা, যা নিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শুধু নিশ্চুপ নয়, বরং পেছন থেকে কলকাঠিও নেড়েছেন কিনা সে বিষয়টিও আজ নানাজনে প্রশ্ন তুলছেন। আজ হোক কাল হোক আমরা ঠিক জানতে পাবো এর পেছনের কারণগুলো। যাকে আমরা কখনো কথা বলতে দেখিনি, দেশের ভেতরকার রাজনীতিতে কোনো অবদান যার নেই, দীর্ঘ 17 বছর যিনি লন্ডন থেকে
ছোট্ট একটি রুম আর ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে রাজনীতির মাঠে ছিলেন বলে, রাজনীতিতে ছিলেন, তাকে এনে ফেলে দেওয়া হচ্ছে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। I have a plan for the people of my country, for my country. চলুন এই উন্মোচনের রাজনীতি নিয়েই আজকে কথা বলি আমরা। রাজনীতিতে যারা সত্যিকারের পরিবর্তন আনতে চায় তাদের জন্য লেনিনের কথা নতুন কিছু নয়। ভ্লাদিমির লেনিন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক লিখেছিলেন, হালকা কোনো কৌশল বোঝাতে নয়, বরং ক্ষমতার লড়াইয়ে ধৈর্য, পিছু হটা আর সময়ের অপেক্ষার গুরুত্ব বোঝাতে তিনি লিখেছিলেন। বিপ্লব মানে সবসময় সামনে এগোনো নয়, কখনো কখনো এক পা এগিয়ে দু পা পেছনেই ভবিষ্যতের বড় চালের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ। এই সব বাস্তবতাকে মাথায় রাখলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কার হয়। যেমন 21শে আগস্টের খুনের সঙ্গে যুক্ত একজন চরিত্র কেন আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এলেন? অনেকের চোখে এটা ছিল বিস্ময়, কারো কাছে ক্ষোভের কারণ। কিন্তু রাজনীতিতে বিস্ময়ের চেয়ে হিসেবটা বড়। শেখ হাসিনা হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতা বলে দিচ্ছে যে এ ধরনের নীরবতা কখনো অর্থহীন নয়। বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনা কোনো দেশীয় মানের খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক মানের একজন স্ট্র্যাটেজিস্ট, তিনি স্টেটসম্যান। গত 17 বছর ধরে তরুণ প্রজন্ম তারেক রহমানের নাম শুনেছে, কিন্তু মানুষ হিসেবে, রাজনীতিক হিসেবে তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। লন্ডনে বসে তিনি ছিলেন অনেকটাই অপ্রাসঙ্গিক। দেশে ফিরবেন কিনা তা নিয়ে বিএনপির ভেতর দীর্ঘদিন দ্বিধা ছিল। শেখ হাসিনার অনুপস্থিতি সেই দরজাটা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু এই ফেরা আদৌ তারেকের জন্য সৌভাগ্যের কিনা নাকি বিএনপির জন্য দুর্ভাগ্যের, সেটা এখনো আমরা জানি না। সবচেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে এটাই। একটা বিষয় কিন্তু পরিষ্কার, তারেক দেশে ফিরলে তার রাজনীতির মুখোশ আর মুখের পার্থক্য গোপন থাকবে না। এতদিন প্রবাসে থাকার কারণে তার অতীত কুকর্ম নিয়ে আলোচনা ছিল সীমিত, এখন প্রতিদিন আলোচনা হবে, সমালোচনা হবে, একে একে পুরনো রেকর্ড সামনে আসবে। যারা ভয়ে সুবিধাবাদে এতদিন চুপ ছিলেন তারা মুখ খুলতে শুরু করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জামায়াত এবং এনসিপি আসছে তাদের বিষয়ে। যারা তারেকের রাজনীতি কাছ থেকে দেখছেন তারাও মান অভিমান ভুলে আবার এক হতে চাইবেন। এতে করে রাজনীতির বাস্তব সমীকরণ ধীরে ধীরে শেখ হাসিনার পক্ষেই যাবে। এতদিন যারা তারেককে মহামানব বানিয়ে রেখেছিলেন তারাই এখন তার আগমনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এনসিপি কিংবা ইনকিলাব জিন্দালাসের মতো দলগুলো দিনের আলোতেই অন্ধকার দেখতে শুরু করছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে নতুন হতাশা আর দ্বন্দ্ব। ক্ষমতার লোভে খাই খাই স্বভাব যাদের রাজনীতির চালিকা শক্তি, সেই। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, বর্তমানে শাহবাগে অবস্থান করছেন কিন্তু ছাত্র জনতা। দর্শক বন্ধুরা, শাহবাগে অবস্থান গত 2 দিন ধরে কিন্তু শাহবাগ উত্তাল রয়েছে। দর্শক বন্ধুরা, তারেক রহমান দেশে ফেরা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। তারেক রহমান দেশে ফিরে এসেছেন এবং তারেক রহমান ভোটার আর্টিকেলও করেছেন, নিবন্ধনও করেছেন, সবই তারেক রহমানের এখন সম্পূর্ণ হয়েছে। দর্শক বন্ধুরা, হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু শাহবাগে অবস্থান করছে ছাত্র জনতা এবং এনসিপি নেতাকর্মী, সাথে কিছু জামাতের নেতাকর্মীরা রয়েছেন। তো দর্শক বন্ধুরা, হাদি হত্যাকাণ্ডের পর কিছুক্ষণের পরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব বা একটি নিউজ প্রকাশিত করা হয়, যে নিউজটি হচ্ছে এমন যে হাদি হত্যাকারী যে ফয়সাল, সে নাকি বিদেশে পালিয়ে গেছে, ভারতে চলে গেছে। দর্শক বন্ধুরা, যদি কোনো প্রশাসনের সাহায্য ছাড়াই কিন্তু এই 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু ভারত চলে যাওয়া সম্ভব নয়। আর ডাক্তার ইউনূস জানা যায় একটা জনগণকে প্রত্যাশা দিয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা খুব দ্রুতই করব, কিন্তু এখন পর্যন্ত তদন্ত কমিটি কোনো অ্যাকশন প্রদান করেনি বা বাংলাদেশ প্রশাসন থেকে কোনো পরিমাণ তদন্ত বা কিছুই প্রদান করা হয়নি। তার কারণটা কি? বাংলাদেশের প্রশাসন কি গাফলতি করছে? বাংলাদেশের প্রশাসন কি এর সাথে জড়িত রয়েছে? দর্শক বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দর্শক বন্ধুরা, মূল ভিডিওটি হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের 2 সপ্তাহ পার হয়ে গেলেও তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দেয়নি। তদন্ত কমিটি তাহলে কি করছে? এই প্রতিশ্রুতির সাথে নিয়ে কিন্তু শাহবাগে অবস্থান করছেন এখন বর্তমানে ছাত্র জনতা কিন্তু এরপর
যমুনা ঘেরাও করা হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক বন্ধুরা, গোপন একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখে এসেছেন যে ভারতীয় কমান্ডার বাহিনী, সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশে তাহলে অবস্থা কিন্তু আরো দিন দিন খুব ভাবে এগিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তাহলে কি শেখ হাসিনার মাস্টার প্ল্যানে সফল হচ্ছে? শেখ হাসিনা কি আবার দেশে ফিরে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন? দর্শক বন্ধুরা, এদিক থেকে মার্কিন চাপ থেকে কিন্তু ইউনিসকে চাপ দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু চরম বিপদের মুখে রয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। দর্শক বন্ধুরা, গতকাল কিন্তু এনসিপি তাসলিম যারা কিন্তু পদত্যাগ করেছেন। দর্শক বন্ধুরা, একে একে এনসিপি নেতাকর্মীরা কিন্তু পদত্যাগ করছেন এবং জামাতের সঙ্গে জোট বাঁধার একটি সংবাদ আমরা প্রকাশ দেখেছি সবাই, এবং সংবাদটি হচ্ছে যে জামাতের 30 আসনের সম্মেলনে এনসিপির সাথে জামাতের সাথে এনসিপি জোট পাচ্ছে। এই জোট যেন না বাঁধে সেই জন্য এনসিপির 30 নেতা নাহিদকে গতকাল রাতে একটি চিঠি পাঠিয়েছেন যেন জামাতের সাথে তারা জোট না বাঁধে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।